এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে একটু অন্যরকম অনুষ্ঠান আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে যাচ্ছি। আমরা এটা আশা করব যে যিনি আজকে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তার কথা অবশ্যই শুনতে শুধু ভালো লাগবে না, অনেক কিছু জানাও যাবে তার কাছ থেকে। কারণ রাজনৈতিক পরিচয় হিসাবে তিনি তৃণমূলের রাজ্য কমিটির সহসভাপতি, কিন্তু সেই পরিচয়ের পাশাপাশি তিনি একজন বিদগ্ধ কৃষি অর্থনীতিবিদ। দীর্ঘদিন তিনি কৃষির সঙ্গে রয়েছেন, কৃষি নিয়ে তিনি রীতিমতো গবেষণা করছেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে অঞ্চল থেকে তিনি এসেছেন সেই রুখাসুখা বাঁকুড়াকে কি করে শস্য শ্যামল বাঁকুড়াতে পরিণত করা যায়, সেই উদ্যোগ তিনি এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য তার নেতৃত্বে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন। এবং একই সঙ্গে এই দক্ষতার সঙ্গে তার যে টেকনিক্যাল যে অভিজ্ঞতা, কৃষি নিয়ে তার যে অগাধ জ্ঞান, এই জ্ঞানটুকুও কিন্তু তারা মিলেমিশে একটা এমন সুন্দর যে জায়গাতে এসে পৌঁছেছে, যে জায়গাতে পৌঁছে এই রাজ্যের কৃষি ব্যবস্থার এবং কৃষির নিয়ে যে বিভিন্ন প্রকল্প, বিশেষ করে 2011 সালের পরে এই যে বিভিন্ন ধরনের যে কৃষি বিকল্প, হর্টিকালচার নিয়ে, ইরিগেশন নিয়ে তার যে চিন্তা ভাবনা, এবং এই রাজ্যে বিশেষ করে রুখাসুখা এলাকাতে সবজি এবং একই সঙ্গে ফলের চাষ কিভাবে বাড়ানো যায়, মাছের চাষ কিভাবে বাড়ানো যায় ইত্যাদি নিয়ে তার যে একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এবং ইতিমধ্যে সেই পরিকল্পনা যথেষ্ট সাধারণ মানুষের কাছে সুগৃহীত হচ্ছে এবং তার ফসলও আমরা পাচ্ছি। আপনারা জানেন যে এখন কিন্তু বাঁকুড়াতে প্রচুর ডিম উৎপাদন হয়, বাঁকুড়াতে এখন মাছ উৎপাদন হয়। এর পেছনে কিন্তু ওনাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। আজকে এই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট অতিথি কৃষি বিশেষজ্ঞ এবং কৃষি গবেষক, কৃষি অর্থনীতিবিদ আমাদের উনি আমাদের সঙ্গে এসেছেন আজকে। আপনারা আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। আজকে আমাদের কৃষি বিশেষজ্ঞ শুভাশিস বটব্বেল মশাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুভাশিস দা, আপনি আপনার সম্পর্কে যতটা বলা যায় ততটাই সম্ভবত কম হয়, কারণ কৃষি অর্থনীতি নিয়ে আপনি যে স্তরে গবেষণা চালিয়েছেন এই রাজ্যে, সম্ভবত এর আগে এই ধরনের গবেষণা খুব একটা হয়নি। আমি প্রথমেই আপনার কাছে যে জিনিসটা জানতে চাইব, বরং বলা যায় যে সাধারণ মানুষের যে একটা কৌতূহল যেটা রয়েছে, যে প্রথমত হচ্ছে যে এই রাজ্যকে কৃষি ব্যবস্থা, বিশেষ করে 2011 সালের পরে কৃষি ব্যবস্থার যে খামতিগুলো ছিল সেগুলো নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা আপনি কিভাবে মানে শুরু করলেন, সেটা একটু যদি প্রথম থেকে বলেন। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন। সেই সময়ে
আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমরা দেখতাম এবং সেখানে আমাদের যে ডেফিসিয়েন্সিগুলো ছিল সেই সব বিষয় নিয়ে একটা আলোচনা হতো। মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে ইচ্ছা যে আমরা সর্বক্ষেত্রেই যাতে আমরা স্বাবলম্বী হতে পারি। পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কৃষিতে ব্যাপকভাবে পরিবর্তন আনা সম্ভব, যদিও আমাদের এগ্রিকালচারের পপুলেশন প্রেশারটা বেশি এবং সেখানে প্রচ্ছন্ন বেকারের সংখ্যাও বেশি। সেই জায়গাতে কৃষি উৎপাদ এবং জমি মানে খুব মানে ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে ভাগ, এবং সেখানে মার্জিনাল ফার্মারদের, এটা আমাদের স্টেট, এই স্টেটটা হচ্ছে মার্জিনাল ফার্মারদের স্টেট, 2 বিঘে 4 বিঘে 5 বিঘে 10 বিঘের মালিক। সুতরাং এই জায়গাতে কৃষি ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে প্রোডাকশন বাড়ানো যায় এবং জমির যে প্রোডাক্টিভিটি তার একদম শেষ পর্যায়ে পর্যন্ত কীভাবে আমরা পৌঁছতে পারি, সেই সমস্ত বিষয়গুলো একটা আলাপ আলোচনা করা আমাদের দরকার ছিল। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে কিভাবে আমরা সব ক্ষেত্রে মানে স্বাবলম্বী হতে পারি। সেই কারণে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে প্রথমে আলাপ আলোচনা করা হয় যে আমাদের কোনগুলো আমাদের এক্সেস প্রোডাকশন করি, কোনগুলো আমাদের ডেফিসিট আছে। সেই জায়গাতে আমরা একটা ব্যালেন্স প্রোডাকশন লাইন ঠিক করি, যে ব্যালেন্স প্রোডাকশন লাইনের উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এক্সেস প্রোডাকশন। ধানের ক্ষেত্রে আমাদের এক্সেস প্রোডাকশন, সবজির ক্ষেত্রে আমাদের এক্সেস প্রোডাকশন, কিন্তু আমাদের ল্যাক অফ প্রিজারভেশন করার মানে ঠিক মতন মানে সংস্থা না থাকার জন্যে প্রায় 20%-এর উপর শাকসবজি পচে নষ্ট হয়ে যায়। আর একটা হচ্ছে আলুর ক্ষেত্রে আমরা এক্সেস প্রোডাকশন করি, তাও এর প্রোডাকশনটা অনেকটা মানে ক্লাইমেটিক ভিত্তিক। যেবারে ঠান্ডাটা লাস্টিং করে বেশি, সেবারে একই বিনিয়োগে প্রোডাকশনটা বেশি হয়। যেভাবে ঠান্ডাটা বেশি দিন থাকে না, সেবারে একই ইনভেস্টমেন্টে প্রোডাকশনটা কিন্তু কম্পারেটিভলি কম হয়। একটা সমস্যা থেকেই যায়, মাঝে মধ্যেই দেখা যায় যে কৃষকরা দাম না পেয়ে আলু রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন, এটা আমরা মাঝে মধ্যেই দেখেছি। এটা একটু শুনে রাখুন, এটা হচ্ছে কি আমরা সারা ভারতবর্ষে 3টে রাজ্য আমরা প্রোডাকশন করি। সবচেয়ে বেশি প্রোডাকশন করে উত্তরপ্রদেশ, 2 নম্বরে প্রোডাকশন করে পশ্চিমবাংলা, 3 নম্বরে হচ্ছে পাঞ্জাব। কিন্তু পাঞ্জাবে যে প্রোডাকশনটা হয় সেটা যতটা বেশি খাওয়ার জন্যে তার থেকে বেশি হচ্ছে বীজ হিসেবে তারা বিক্রি করে, যদিও সেটা সার্টিফাইড নয়, টিএল ভ্যারাইটি। সুতরাং আমরা উত্তরপ্রদেশে কতটা প্রোডাকশন হলো তার উপরে আমাদের প্রোডাকশনটা অনেকটা কিছু, আমাদের প্রোডাকশনের দামটা অনেক কিছু নির্ভর করে। যদি উত্তরপ্রদেশে ব্যাপক প্রোডাকশন হয়ে যায় তাহলে আমাদেরও যদি পশ্চিমবাংলায় প্রোডাকশনটা বেশি হয় তাহলে আমাদের আলুটা অন্য অন্য রাজ্যে যায় না। আমাদের যে ডোমেস্টিক ডিমান্ড, আভ্যন্তরীণ যে চাহিদা, সেই চাহিদার থেকে যদি অতিরিক্ত উৎপাদন হয় সেইখানে আমরা উত্তরপ্রদেশের সঙ্গে ট্যাকেল করতে আমরা পারি না, কারণ উত্তরপ্রদেশে কিছু কিছু জায়গাতে কিছু কিছু সাবসিডির ব্যাপার ট্যাপার রয়েছে এবং তাদের প্রোডাকশানটা হিউজ হয় এবং হিউজ এরিয়াতে আলু প্রোডাকশানটা হয়, তা সারা ভারতবর্ষে সাপ্লাইটা দেয়। সেই জায়গাতে প্রাইসের একটু অসুবিধা, দামের একটু অসুবিধা হয়, চাষিরা খুব একটা দাম পায় না, একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু যে বছর উত্তরপ্রদেশে আলুটা ঠিকমতো প্রোডাকশন হয় না, আমাদের প্রোডাকশানটা মানে একটা মানে খুব বেশি প্রোডাকশন হয় না, সেই জায়গাতে প্রাইসটা একটু হাই হয়ে যায়। এবছর এই ব্যাপারটা শুনে রাখুন, এবছর উত্তরপ্রদেশে আলুটা ব্যাপক কিছু হয়নি। নাম্বার 2 হচ্ছে কি আমাদের পশ্চিমবাংলাতে এবছর যখন আলুটা লাগানো হয় সেই সময় প্রচুর বৃষ্টি হয়ে যাওয়ার জন্যে আলুর বীজগুলো নষ্ট হয়ে যায়। সেকেন্ড টাইমে সেগুলো সার্টিফাইড বীজ না পাওয়ার সত্ত্বেও বিভিন্ন রকমের আলুর বীজ টিজ নিয়ে চাষটা করা হয়, তার ফলে টোটাল প্রোডাকশনটা কম হয়েছে। আবার উত্তরপ্রদেশেও আলু প্রোডাকশনটা বেশি না হওয়ার জন্যে কোল্ড স্টোরেজগুলো যে ভর্তি করার ব্যাপার নিয়ে উত্তরপ্রদেশ থেকে এনে যে ভর্তি করার ব্যাপারটা ছিল সেটাও কিন্তু ভর্তি হয়নি। তার ফলে কি হয়, আভ্যন্তরীণ আমাদের যে চাহিদাটা, সেই চাহিদার অতিরিক্ত আমাদের আলুটা আমাদের স্টোরেতে পাওয়া যায়নি। নাম্বার 2 আরেকটা ব্যাপার আছে, এখন কমার্শিয়ালি কিছু কিছু আলু চাষ করা হচ্ছে যেগুলো খাবার আলু নয়, সেগুলো মানে পটেটো চিপস তৈরি হয়, টিপসোনা জাতীয় যে সমস্ত আলুগুলো হয় সেইগুলো এখন বহু চাষিরা তারা একটা কন্ট্রাক্ট বেসিসে চাষ করে নেয় এবং সেই চাষ করার ফলে সেখানকার যে কোম্পানিরা আছে তারা সেই কোম্পানির আলুটা চাষ করে তারা কোল্ড স্টোরেজে রাখে। অর্থাৎ কোল্ড স্টোরেজে যে আলুটা আছে সেই আলুটা কিন্তু সবটাই কিন্তু খাওয়ার আলু নয়, এটা জেনে রাখবেন। সেটা কিছুটা হচ্ছে ওই চিপস তৈরি করার জন্য একটা আলু, চাষিরা কনফার্ম হয়ে যায় যে আমরা একটা এই প্রাইস পাবো, সুতরাং সেই জন্যই তারা অনেকেই কন্ট্রাক্ট বেসিসে চিপসের জন্য আলু তারা একটা প্রোডাকশনটা করে।
নাম্বার 2 হচ্ছে কি যে এবারে যেটা হয়েছে সেটা চাষিরা যে সময় যেহেতু প্রোডাকশনটা সেকেন্ড টাইমে আবার বীজ লাগিয়ে আলুটা করেছে, আলুর প্রোডাকশনটা কম হয়েছে। তা আলুটার প্রোডাকশনটা কম হওয়ার জন্যে প্রথমেই আলুটা যখন ওঠে তখন প্রাইসটা হাই ছিল। হাই প্রাইস থাকার জন্যে সব চাষিরা কী করেছে, দুবার ধরে আলু বীজ কিনতে হয়েছে, দুবার ধরে চাষ করতে হয়েছে, তাহলে কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে গেছে। তাহলে কস্ট অফ প্রোডাকশনটা বাড়ার জন্যে তাদেরকে অনেক লোনে পড়ে গেছে। তাই প্রাইসটা হাই থাকার জন্য প্রথম অবস্থাতেই চাষিরা করেছে কি আলুটা বিছে দিয়েছে। তারা স্টোরে না রেখে, তো স্টোরে রেখে টাইমটা অনেক দিন টাইম লাগবে, 4 মাস 5 মাস পরে আলুটা বার করবে, সেই রকম তাদের ক্ষমতা নেই। তাহলে মার্জিনাল ফার্মাররা তারা করেছে কি আলুটা বিক্রি করে দিয়েছে মাঠেতেই। সেই সময় চাষিরা, এই ব্যবসায়ীরা, তারা আলুটা কিনে স্টোরে রেখে দিয়েছে। তা এখন ম্যাক্সিমাম যে আলুটা আছে কাদের, ব্যবসায়ীদের আলু এবং স্টোর মালিকদের আলু, চাষিদের আলু নয়। আচ্ছা, সেই কারণেই এখন বাজারে যে আলুটা আসছে সেটা আলুটা কম করে পাঠানো হচ্ছে যাতে করে দামটা বেড়ে যায়। সেখানে সরকার স্টেপ নিয়েছে, টাস্ক ফোর্স তৈরি করে যাতে করে আলুটা বাজারে সাপ্লাইটা বাড়ানো হয়। এবং এগ্রিকালচার মার্কেটিং দপ্তরের তরফ থেকে সেখানে সুফল বাংলার মাধ্যমে একটা প্রাইস ঠিক করে দিয়ে কম পয়সাতে যাতে আলুগুলো বিক্রি করে মানুষের কাছে পৌঁছানো যায় সেটার ব্যবস্থা নিয়েছে। সবজির ক্ষেত্রেও তাই, সেভাবে ব্যবস্থা করা হয়েছে। এবারে সবজির ব্যাপারটা বলি, এবছর গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণটা কম হওয়ার জন্যে সবজিগুলো সব মারা গেছে, সবজি চাষটা কম হয়েছে। নদীর পাশাপাশি যেখানে সেচের সুযোগ সুবিধা রয়েছে সেই সব জায়গাগুলোতে প্রোডাকশনটা হয়েছে, কিন্তু অনেকটাই কম হয়েছে, টোটাল প্রোডাকশনটা কম হয়েছে। অটোমেটিক্যালি মার্কেটে সাপ্লাইটা কম হয়েছে। তাহলে মার্কেটে সাপ্লাইটা কম হওয়ার জন্য কি হয়, প্রাইসটা হাই হয়েছে, প্রচুর দাম বেড়ে গেছে। সেই জায়গাটা তো আবার এই ফোড়েগুলোর সুযোগ সুবিধা দিচ্ছে। সেইটা সরকার খুব কড়াভাবে সিদ্ধান্ত নিয়ে টাস্ক ফোর্স পাঠিয়ে যাতে করে ফোড়েরা এই সমস্ত ব্যবস্থাগুলো না নিতে পারে, দামটা বাড়িয়ে নিতে পারে। সুশীলদা, এইটা আমি ফোড়ের কথাটা যখন এলো তখন আমার মনে হয় যে এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন হবে যে ফোড়েদের যে একটা দীর্ঘদিনের যে রাজত্ব কৃষিক্ষেত্রে সেটা কি আপনারা কি নির্মূল করতে পেরেছেন? শুনে রাখুন, একটা কথা বলি, আমাদের স্টেটটা হচ্ছে মার্জিনাল ফার্মারদের স্টেট। একটা মার্জিনাল ফার্মার সে হয়তো 20 কেজি কি 30 কেজি একটা সবজি উৎপাদন করলো, সে 20 কেজি সে কিন্তু বয়ে নিয়ে গিয়ে মার্কেটে যাবে না, ফোড়ে কাছে যা পেলো দিয়ে দিল। ফোড়েরা কি করলো না, ওরকম 50টা চাষির কাছ থেকে নিয়ে তারা এগুলো করলো। তো সেই জায়গাটাতে আপনি অনেক ছোটবেলাতেও যেটা পড়তাম যে আগে দাদন দিয়ে দেওয়া হয় ওদের থেকে, সেটা এখন দরকার নেই কিছু, সেটা এখন আর দাদনের দরকার হয়নি। কেন তার দরকার হয়নি? পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দুবার যাদের 1 একরের বেশি জায়গা তাদেরকে কিন্তু 5-10 হাজার টাকা দিচ্ছে চাষ করার জন্য, চাষের দাম পাচ্ছে। এবং এই যে প্রাইসটা তাতেও কিছু দাম পাচ্ছে বেশি, এখন তো দামটা বেশি হয়েছে, তাহলে এখন চাষিরা লাভবান হয়েছে। এবারে ধানের দামটা বেশি, যার জন্য এই যে ধান যে সংগ্রহ করছে সরকার ধান পাচ্ছে নাই তো, কারণ সরকারের যে প্রকিউরমেন্ট প্রাইস, সেই প্রকিউরমেন্ট প্রাইসের থেকে এখন তার থেকে হাই প্রাইস হয়ে গেছে, বুঝতে পারছেন তো। আবার কিছু কিছু জায়গাতে এখন চাষিরা করছে কি কমার্শিয়ালি চাষবাস করছে, মোটা ধানের চাষটা না করে এই বিভিন্ন গন্ধ ধানের চাষ, বিশেষ করে গোবিন্দভোগ ধানের চাষগুলো করছে। আপনার এই বর্ধমান সাইডে, দক্ষিণ বর্ধমান, আমাদের বাঁকুড়া জেলার ইন্দাস, পাত্রসাহের এই যে জায়গাগুলো আছে, ইন্দপুর, এই জায়গাগুলোতে ব্যাপক এরিয়াতে আজকে গোবিন্দভোগের চাষটা হচ্ছে, তাহলে তার প্রাইসটা অনেকটা বেশি পাচ্ছে, সেই জন্য মোটা ধানের চাষ করছে না। এখন সেই কারণেই তারা, আমরা চাষিরা অনেকটা লাভবান হচ্ছে। এই পিরিয়ডে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিরিয়ডে চাষিরা অনেক উপকৃত হয়েছে। না, আপনি বললেন যে এই গন্ধ চাল যেটা, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন ধরনের গন্ধ চাল যেগুলো বাজারে অনেক দাম বেশি পাওয়া যায়, সেই চাষটা বেশি হচ্ছে। তাহলে সাধারণ মানুষ বা নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ যারা মোটা চাল খেয়ে থাকে তারা তো গোবিন্দভোগ খায় না, রোজ বাড়িতে সাধারণত ওই মোটা চালই রান্না হয়, তাহলে সেই মোটা চালের প্রোডাকশন তাহলে কি কমছে না? একটু কমেছে, কিন্তু বেশি কমে। আমাদের 30% যদি এক্সেস থাকে দাম নিশ্চয়ই বাড়বে। শুনুন, আমাদের যে টোটাল প্রোডাকশন হয় তার যে এরিয়াটাতে গন্ধ চালগুলো করা হচ্ছে সেটা 5 কি 10%, এমন কিছু পরিবর্তন কিছু হয়নি কিছু জায়গাতে। তা সেই যে সেটাও যে মোটা ধান হতো, তো সেই জায়গাটাতে একটা ভালো যা হচ্ছে, সেখানকার চাষিরা উপকৃত হচ্ছে। তা
তাহলে আমাদের যে একবারে যে এক্সেসটা প্রোডাকশন হচ্ছিল মোটা চালটা, তার থেকে কিছুটা কমেছে, কিছুটা অন্য মানে ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে গিয়ে তারা দুটো বেশি পয়সা পাচ্ছে, বুঝতে পারছেন তো। সবজির ক্ষেত্রেও দেখুন, সবজির ক্ষেত্রে আজকে মানে বাঁকুড়া জেলাতে ব্যাপক বাদাম চাষ হচ্ছে, বাদামের দাম ভালো পেয়েছে। আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রটা দেখাশোনা করি সোনামুখী, ওখান থেকে আমরা বীজ দিয়েছি ব্যাপক এরিয়াতে, এবং আমরা ড্রোনের মাধ্যমে সেখানে ওষুধ ছড়ানো এবং সার ছড়ানোর ব্যবস্থা করেছি, সেই ছবি আমি আপনাকে দেখাবো। তার ফলে কি হচ্ছে, কষ্ট প্রোডাকশন কমে গেছে এবং দামটা ভালো পেয়েছে, সর্ষের দাম বেশি পেয়েছে, তিলের দাম বেশি পেয়েছে, ধানের দাম বেশি পেয়েছে, আলুর দাম বেশি পাবে। সুতরাং চাষিরা সব ক্রপসের দামটা এবার পেয়েছে, পাওয়ার জন্যে চাষিদের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্টেবল হয়েছে, অনেকটা ভালো জায়গায় গেছে। কিন্তু ওই প্রাথমিক অবস্থায় যেটা আলুর কথা বললেন, যে দুবার ধরে চাষ করতে হয়েছে, দুবার ধরে সার দিতে হয়েছে, দুবার ধরে ইনপুটসগুলো দিতে হয়েছে, আলু বীজ কিনতে হয়েছে। সুতরাং এই যে কস্টিংটা, এই কস্টিংটা বেড়ে গেছে, তা কিন্তু ফলনটা কম হয়েছে। তা ফলনটা কম যদি হয়েছে তাহলে প্রাইসটা হাই থাকবে। তার প্রাইসটা যখন হাই আছে, সেই প্রথম পর্যায়ে চাষিরা করেছে কি, যে এই যে আমি অনেক দিন ধরে রাখতে পারবো না, কোল্ড স্টোরেজে রাখতে হলে অনেকদিন রাখতে হবে, তাতে এই যে দাম পাচ্ছি এই দামেতে আমি বিক্রি করে দিই। আমার অনেকই ধারণা থাকে, কিছু কিছু মেয়েরা থাকে ব্যবসায়ীটা গিয়ে বলে যে আমরা উত্তরপ্রদেশ থেকে আলু এনে স্টোর ভর্তি করে দেবো, স্টোর ভর্তি হয়ে গেলে দাম পড়ে যাবে। তাহলে আবার চাষিরা দেখছে বাবা আবার যদি দাম পড়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, অন্য রাজ্য থেকে তারা আলুগুলো আনছে, তার থেকে আমি যা দামটা পাচ্ছি মোটামুটি আমার ভালো লাভ আছে, সেই সময় তারা বিক্রি করে দিয়েছে অনেকেই। সুজিতদা, যে কথাগুলো আপনি বললেন তার সূত্র ধরে আমার এবারকার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে 2011 সালের আগে আর এখন 2011 সালের পরে চাষিদের চাষের ক্ষেত্রে বা চাষিদের সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে কতটা পরিবর্তন হয়েছে? দেখুন, চাষের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার আসার পর সারের ভর্তুকি তুলে নিয়েছে, সারের দাম প্রচণ্ড বেড়ে গেছে, তাহলে কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, চাষিদের কষ্ট হয়েছে, চাষিদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। সেই কথাটা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার, এই মামাটি মানুষের সরকার, তারা কৃষক বন্ধু চালু করেছে, খাজনা মুকুব করে দিয়েছে। কৃষকরা চাষ করতে গিয়ে কখনো বজ্রাঘাতে, কখনো সাপে কেটে মারা যায়, মারা গেলে তার ফ্যামিলিটা ভেসে যেত। সেই ফ্যামিলির কথা চিন্তা করে যদি কেউ মারা যায় 18 থেকে 60 বছরের মধ্যে কোনো চাষি, তাহলে তাকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। তাহলে তার কি হয়, সংসারটা, পরিবারটা একটা স্টেবল জায়গাতে এসে যায়। এই যে মানবিক ব্যাপারগুলো করেছেন, এই যে চিন্তা ভাবনাটা, তাহলে আমাদের দেশে যদি কৃষকরা বেশি হয়, কৃষির উপর নির্ভরশীল যদি 70% মানুষ হয়, তাহলে 70% মানুষের ব্যাপারটা যদি মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করেন, তাহলে 70% মানুষের যদি অর্থনৈতিক উন্নতি ঘটে, তাহলে দেশের তো, রাজ্যের তো সার্বিকভাবে একটা উন্নতি হচ্ছে। নিশ্চয়ই, এটা তো মানতে হবে। হ্যাঁ, একদম। কিন্তু দেখুন কেন্দ্রীয় সরকার কি করলো, কেন্দ্রীয় সরকার করলো কি, সারে ভর্তুকি তুলে দিল। তো সারে ভর্তুকি তোলা মানে কি, ওটা একটা বড় ইনপুটস, তো সার তো বেশি লাগে নিশ্চয়ই, তাহলে চাষ হবে না, তাহলে কস্ট প্রোডাকশনটা কত জায়গায় বেড়ে গেল বলুন। তো সেই কথাটা চিন্তা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রয়েছে, যে কৃষকদের উন্নতি না করলে আমরা গাড়ি চড়ি আর ইটের বাড়িতেই থাকি, আমাদের এই কাদা ঘাঁটা অন্ন না পেলে, পেট না ভরলে আমরা চোখের সর্ষে ফুল দেখবো, অন্ধকার দেখবো। সুতরাং আমাদেরকে প্রোডাকশনটা যদি ঠিকমতো রাখতে হয়, অন্যর ব্যবস্থা যদি ঠিকমতো করতে হয়, তাহলে চাষিদের অর্থনৈতিক উন্নতিটা করতে হবে, কৃষক দিকে আমাদেরকে দেখতে হবে। তাই আজকে সারা ভারতবর্ষের মধ্যে আজকে আমরা কৃষিতে আমরা 1 নম্বর জায়গাতে আছি, কৃষকদের উন্নয়নে আমরা 1 নম্বর জায়গাতে আছি। সুভাষিতা, এই প্রসঙ্গে সেটা হচ্ছে যে চাষিদের এখনও কিন্তু মাঝে মধ্যেই ঋণের দায়ে আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটছে। আমাদের পশ্চিমবাংলার কথা হচ্ছে, দেখান পশ্চিমবাংলায় ইতিপূর্বে তো অনেকই হয়েছে, দেখান একটা উদাহরণ দিয়ে দেখান। সাম্প্রতিক কালের কথা আমি বলতে পারছি না, তবে 1-2 বছর আগে পর্যন্ত আমরা দেখেছি। এখন দেখাতে পারবেন না, এখন দেখাতে পারবেন। এখন স্বামী স্ত্রী ঝগড়া হয়ে কে কি করলো বা কার কি পাড়ার সঙ্গে ঝগড়া হলো, সেটাকে কৃষক পর্যন্ত স্বামী স্ত্রীর ঝগড়া হিসেবেই বলা হয়, কিন্তু অনেক সময় আমাদেরকে বলা হয় যে তাদের ঋণ শোধ করতে না পারা ইত্যাদি, বা শস্য নষ্ট হয়ে যাওয়া।
তার ফলে একটা কথা বলছি, শস্য যদি নষ্ট হয়ে যায় শস্য বীমা করে দিয়েছেন, এবং আলুর জন্য বীমা করে দিয়েছেন। শুনে রাখুন, এবারে আলুর জন্য, আমার তো জয়পুর ব্লকে বাড়ি, আলুর জায়গাতে বাড়ি, এত আলু নষ্ট হয়ে যাওয়ার জন্য এত চাষিরা উপকৃত হয়েছে, এত টাকা পেয়েছে তার বীমা, আপনি চিন্তা করতে পারবেন না। আলুর উপরে বীমা ছিল না, তো সেটাও তার প্রিমিয়ামটা রাজ্য সরকার দিয়ে দেয়। এটা আমি বলতে ভুলে গেছিলাম। তাহলে এই যে বীমা, এই শস্য বীমা, সেই শস্য বীমা প্রিমিয়ামটাও রাজ্য সরকার দিয়ে দেয়। এবং আজকে চাষ করতে গেলে মানে যদি ক্ষতি হয়ে যায়, ন্যাচারাল ক্যালামিটির জন্য হতেই পারে, কারণ এগ্রিকালচার ইজ ফুলি ডিপেন্ড অন নেচার। খরা হতে পারে, বন্যা হতে পারে, পোকা লাগতে পারে। সুতরাং সেইটার ব্যাপার চিন্তা করে রাজ্য সরকার সেখানে বীমার ব্যবস্থা করে দিয়েছে, যে ক্ষতি যদি হয় তুমি ক্ষতিপূরণ পাবে। ক্ষতি যদি হয়, শস্যের ক্ষতি, তাহলে সেখানে আত্মহত্যার জায়গাটা কোথায় আসছে? আর এবং প্রত্যেকটা শস্যেরই যদি ভালো পয়সা পায়, আর যদি ক্ষতি হয়ে যায় তার বীমার পয়সা পায়, তাহলে আত্মহত্যার প্রশ্নটা কোথা থেকে আসছে বলুন? অতএব এই জিনিসটা ঠিক নয়। আমাদেরকে শুনুন, একদম মানে ঠিকঠাক কথাটা বলতে হবে, ঠিকঠাক কথাটা বলতে। আমিও কৃষক পরিবারের ছেলে, আমার জমি জায়গা আছে, সুতরাং আমরা চাষ করে দেখতে পাচ্ছি তো, আলুতে ভালো পয়সা পেয়েছি বাবু। তিল চাষ করেছি, তিলে বিশাল পয়সা পেয়েছি, 95 টাকা কেজি পেয়েছি। চিন্তা করতে পারেন, সর্ষের বিরাট দাম পেয়েছি। তিল চাষটা তো বাঁকুড়াতে ভালো হয়, দারুণ হয়। আমার চাষে ভালো দাম পেয়েছি, বাদামে বিরাট দাম পেয়েছি এবারে। তাহলে সবের যদি দাম পায়। সহজদা, পরিবর্তনের পরে 11 সালের পরে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী কৃষকদের উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প নিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে যে কৃষক মান্ডি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদেরও কাছেও বিভিন্ন জায়গাতে জেলা থেকে যে খবর আসে, যে অনেকগুলো কৃষক মান্ডিতে কৃষকরা জানি না, সেখানে যে উদ্দেশ্য নিয়ে কৃষক মান্ডিটা করা হয়েছিল, সেই কৃষক মান্ডিটা কিন্তু শেষ পর্যন্ত কৃষকদের কোনো কাজে লাগছে না। সেখানে অন্যান্য অসামাজিক কাজকর্ম হচ্ছে, কৃষক মান্ডিগুলো বিভিন্ন কাজে চলে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই কৃষক মান্ডিগুলোকে যদি কাজে লাগানো যেত, তাহলে আপনি একজন গবেষক হিসাবে আপনি নিশ্চয়ই আপনি এটা খুব ভালোভাবে মানে বলতেই পারবেন যে কৃষক মান্ডিগুলোকে যদি সত্যিকারে কাজে লাগানো যেত, তাহলে কৃষকদের একটা উন্নয়নটা অন্যভাবে হতে পারত, আরো অনেক বেশি উন্নয়ন। কিন্তু এইটা না লাগাতে পারার কারণটা কি? এটা শুনে রাখুন, মানে আমাদের রাজ্যটা তো মার্জিনাল ফার্মারদের স্টেট, হ্যাঁ, ক্ষুদ্র। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গা যেগুলো আছে, মহারাষ্ট্র, এখানে যারা প্রোডাকশন করে তারা মানে বাল্ক আকারের প্রোডাকশন করে। তাহলে বাল্ক আকারে বিক্রি করতে গেলে তাদেরকে মানে মান্ডি টান্ডিগুলো লাগে। আর এখানে আমাদের একটা অসুবিধা হচ্ছে যে ছোট ছোট যারা ক্ষুদ্র চাষি, কেউ হয়তো 20 কেজি, 25 কেজি, 30 কেজি প্রোডাকশন করলে, তারা দেখলে যে আমরা লোকাল মার্কেটে বিক্রি করতে, কে আবার মান্ডিতে যাচ্ছে? আমার লোকাল মার্কেট আছে, লোকাল মার্কেটকে আমি দিয়ে দিই। বা 20 কেজির জন্য আবার কে যাতে আমার ক্যারিং কস্ট লাগবে, অমুক লাগবে, মান্ডি করার উদ্দেশ্যটাই তো বলেনি, ব্যাপারটা বলেনি। একবারে সেটা হবে না, আমাদের কালচারটা চেঞ্জ করতে হবে। সেইখানে যেটা আমাদের চেষ্টা করা হচ্ছে, যে সেখানে একটা কোঅপারেটিভের মাধ্যমে বা এই এফপিও টেপিও হয়েছে, তারা সেখানে চাষিদের কাছে ন্যায্য মূল্যে কিনে নিয়ে পর সেটা মান্ডিতে নিয়ে আসবে। কিন্তু যে 5 কেজি উৎপাদন করে, সে কিন্তু 5 কিলোমিটার দূরে গিয়ে মান্ডিতে আসবে না, তারা লোকাল মার্কেট চাইবে বা ভোরে খুঁজবে। সোজা কথা, শুনে রাখুন। সেই জন্যেই আজকে এফপিওর উপরে জোরটা দিচ্ছে কেন সরকার? এফপিও তৈরি করতে বলছে কেন? এফপিও তৈরি করো, চাষিদের যা প্রোডাকশন হবে সেই প্রোডাকশনটা ন্যায্য দামে কিনে নাও, কিনে নিয়ে মান্ডিতে নিয়ে যাও। কোঅপারেটিভ, হ্যাঁ, কোঅপারেটিভ টাইপের। আচ্ছা, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এফপিও। তো এরা 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 চাষিদিকে নিয়ে তারা প্রোডাকশনটা করাবে, প্রোডাকশনের ইনপুটস তারা পৌঁছে দেবে, ইনপুটসগুলো পৌঁছে দেবে, আর সেই ইনপুটসগুলো নিয়ে আসবে, নিয়ে এসে তারা সেখানে বিক্রি করবে। বিক্রি করে যদি লাভ থাকে তাহলে সেখানে জমা রাখবে, পরে তারা ডিভিডেন্ডও দিতে পারে, চাষিরা পাবে। যেটা এখন আমরা মাঝে মধ্যে দেখি দিদি, যেটা অনেক একটা সিস্টেমে নিয়ে এসছেন, যে দুয়ারে সরকার, দুয়ারে রেশন ইত্যাদি। তাহলে এই দুয়ারে কৃষক কেন করা যাবে না? দুয়ারে কৃষকটা কি আপনি বললেন যে এই যে 4 কেজি, 5 কেজি, 6 কেজি যারা, দুয়ারে কৃষকটা করবে কি করে? আপনার ফসলটা ম্যাচিওর হয়নি,
আপনি পটল চাষ করছেন, ওর পটলটা ম্যাচিওর হয়েছে, ওরটা হয়নি, ওরটা হাফ ম্যাচিওর, আপনি নেবেন কি করে? বুঝতে পারছেন তো? সেই কারণে হচ্ছে কি এফপিও তো যারা মেম্বার থাকবে বা কোঅপারেটিভ, তাদের যারা মেম্বার থাকবে সেখানে কোঅপারেটিভ তারা সেই এফপিওরা তারা সেখানে যাবে, বলে তোমরা এখানেতে মালটা নাও, মালটা দিয়ে দাও, আমি বিক্রি করে আনি, এনে পয়সাটা নিবে, বা আমার কাছে যা ফান্ড আছে তুমি পয়সাটা নিয়ে নাও। এরপরে যদি অন্য জায়গায় মান্ডিতে নিয়ে গিয়ে যদি হাই প্রাইস পায় তাহলে হাই প্রাইসটা দেবে, চাষিরা উপকৃত হবে। সেই জন্য বেশি করে এফপিওর উপরে জোর দেওয়া হচ্ছে, এবং সেটা আমাদের সরকার এফপিও করবার জন্য প্রচণ্ডভাবে নানা রকম সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন, যাতে এফপিওর মাধ্যমে ওই সমস্ত প্রান্তিক চাষিদের কাছ থেকে জিনিসগুলো যাতে ফোড়ে দিকে না দেয়, তাদের কাছ থেকে নিয়ে সেগুলো মানে মার্কেটজাত করা করে সেখানে যে প্রাইসটা হাই প্রাইস যদি থাকে সেই প্রাইসটা যদি পায় সেইটা তাদের যে যে রকম জিনিস দিয়েছে তাকে সেভাবে পয়সাটা ফেরত দেওয়া। আবার যদি শুনে রাখুন, আবার এফপিও তারা অনেক সুযোগ সরকারের থেকে পায়, বীজ পায়, উঁক পায়, হ্যান্ড পায়, তাহলে তারা ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে, নতুন ক্রপস হলে ট্রেনিং অ্যারেঞ্জমেন্টগুলো করে এবং সেই সমস্ত ইনপুটসগুলো তাদেরকে দেয়, দিয়ে তাহলে এবং চাষের পদ্ধতিগুলো বলে দেয়। যেমন ধরুন আজকে আমরা একটা ড্রোনের ব্যবস্থা করেছি কেবিকে, কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনামুখীতে, সেই ড্রোনের মাধ্যমে ছড়ানো হচ্ছে, লিকুইড সার ছড়ানো হচ্ছে, বা সেখানে পেস্টিসাইড ছড়ানো হচ্ছে একটা এরিয়া জুড়ে। তাহলে ধরুন 100 বিঘে জায়গাতে চাষ করা হচ্ছে, তাহলে 100 বিঘে কারো 5 কাঠা, কারো 10 কাঠা, কারো 1 বিঘে, কারো 2 বিঘে, কারো 5 বিঘে আছে। এবার টোটাল যে খরচা হলো সেই খরচা অনুপাতে যার যেমন জমি সেই অনুপাতে তার খরচাটা দিতে হলো, তাহলে কস্ট অফ প্রোডাকশনটা কমে গেল। 2 নম্বর, ধান চাষের সময় অনেকেই সাপে কাটা মারা যায়, তাহলে সাপে কাটা মারা যাচ্ছে না, বুঝতে পারছেন তো? তাহলে এই পদ্ধতিতে আমরা ওই টেকনোলজিটা আনতে আমরা ব্যবহার করতেছি, কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা সেগুলো করবার চেষ্টা করছি এবং কৃষিতে আমরা ব্যাপকভাবে সেটা করছি। এবং শুধু তাই নয়, আমরা সেখানে ট্রেনিংও দিচ্ছি কীভাবে ড্রোন চালাতে হয়, কীভাবে কত 14 লিটারের যে ড্রাম আছে সেটার মধ্যে কী কী দিতে হয়, কত পরিমাণ দিতে হয়, কীভাবে মেশাতে হয় যাতে করে পাশে গ্রামেতে না পড়ে যায়, সেগুলো কীভাবে কত ইয়েতে নিয়ে যেতে হয়, সেগুলোর জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমরা কৃষকদিকে সেই ট্রেনিংও দিচ্ছি, সেটাও আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে আমরা উন্নত মানের টেকনোলজিগুলো আমরা ইউজ করাতে পারি। এই যে দেখুন কৃষকদের যে ওই ফার্মার্স যে সমস্ত ইয়েগুলো আছে, যে যন্ত্রপাতিগুলো দেওয়া হয় কম দামে, তার জন্য সাবসিডি আছে, সেই যন্ত্রপাতিগুলো কোঅপারেটিভ নিতে পারে বা কোনো অর্গানাইজেশন নিতে পারে, সেখান থেকে হায়ার করে নিতে পারে। হায়ার নিতে গেলে কস্টিংটা কম পড়বে। একই জায়গাতে 100 বিঘে কি 200 বিঘে চাষ হচ্ছে, সেখানে চাষটা করলো, সেখানে যা খরচা হলো সেই খরচা যার যেমন জমি সেই অনুপাতে নিয়ে নিল। ট্রাক্টর বলুন, ধান ঝাড়া থ্রেশিং মেশিন বলুন, স্প্রে করার মেশিন বলুন, ইরিগেশনের ব্যবস্থা বলুন, সেগুলো সবগুলো করতে পারবে। এবং শুধু তাই নয়, ইরিগেশন সিস্টেমকে বাড়ানোর জন্যে যেগুলো ডাউটপন এরিয়া আছে বিশেষ করে, সেই সময় ইরিগেশনের জন্যে ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংলার ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে। স্প্রিংলারের মাধ্যমে কম জলে চাষবাস করা হয় এবং আমরা গোটা পশ্চিমবাংলাটাকে আমরা ভাগ করে নিয়েছি চেক ড্যাম সিস্টেমে, 3টে সিস্টেমে। আমরা ক্রপ সিলেকশন এবং ক্রপ রোটেশনটা করছি কিভাবে, 3টে বিষয়ের উপরে। একটা হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন, জলবায়ু কেমন, সব জলবায়ুতে সব কিছু ফসল হয় না। নাম্বার হচ্ছে সয়েল কন্ডিশন, মাটির গুণগত মানের উপরে, সব মাটিতে সব কিছু হয় না। 3 নম্বর হচ্ছে কি ফেসিলিটিস অফ ইরিগেশন, অর্থাৎ সেচের সুযোগ সুবিধা। এই 3টে বিষয়ের উপরে আমাদেরকে ক্রপ সিলেকশন এবং ক্রপ রোটেশন করতে হয়। তাহলে একটা ক্রপস, তারপরে সেকেন্ড ক্রপস, তারপর থার্ড ক্রপস, তাহলে ক্রপ রোটেশন হলো। এরপরে কি হচ্ছে যে জমিগুলো কেমন। এখন আমাদের বাঁকুড়া জেলার উদাহরণ দিয়ে আমি বলি, বাঁকুড়া জেলাটা হচ্ছে এমন একটা জেলা যে জায়গার হচ্ছে ম্যাক্সিমাম অংশটা হচ্ছে বিশেষ করে বাঁকুড়া সাব ডিভিশন এবং খাদড়া সাব ডিভিশনের কিছুটা অংশ হচ্ছে ছোটনাগপুর মালভূমির টেল এন্ড পয়েন্ট, লাস্ট পয়েন্ট, উঁচু নিচু জমি, জল পড়ে গড়ি চলে যায়, কাঁকুরে পাথুরে লাল মাটি, মানে রেড সয়েলের জায়গা আর কি, রেড ল্যাটেরাইট জোন বলে, হ্যাঁ রেড ল্যাটেরাইট জোন। সেই জায়গাতে চাষবাসে গিয়ে হয়, সেখানেতে সেচ ব্যবস্থা ঠিকমতো নেই। সেই জায়গাতে কি কি ফসল হয় সবসময়, মানে যেহেতু ওটা ব্যারেল ল্যান্ড বা মুখটুক হ্যান্ড, সেই কারণে সব কিছু ফসল হওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা বিষ্ণুপুর সাব ডিভিশনটা হচ্ছে ইরিগেটেড এরিয়া এবং সেখানকার প্লেন ল্যান্ড
এবং জমি জায়গার মান খুব ভালো। পূর্ব বাঁকুড়া, হ্যাঁ, পূর্ব বাঁকুড়া যেটা বলে বিষ্ণুপুর সাব ডিভিশনটা, আর কিছু অংশ খাদরা সাব ডিভিশনের তালডাংরা, শিমলাপাড়, রায়পুর, সারেঙ্গা এই অংশটা এবং বড়জোড়ার কিছুটা অংশ, এই জায়গাটা ঠিক আছে। কিন্তু বাকি যেটা আমাদের ওয়েস্টার্ন পার্ট এবং উত্তর এবং দক্ষিণের অংশটা, ছোটনাগপুর মালভূমি যেটা একদম শেষ পয়েন্ট, উঁচু নিচু পাহাড় টিলা আছে, কাঁকুরে পাথুরে জায়গা, সেই জায়গাতে চাষবাসের জন্যে আমাদেরকে ওখানেতে সেখানকার জমির কন্ডিশন, সেখানকার মাটির কন্ডিশন, সেখানে সেচ ব্যবস্থা কী করতে পারবো কি না করতে পারবো, মাটির তলায় জল নেই, আকাশের উপরে নির্ভর করে, বৃষ্টি যদি হয় তবে চাষবাস হবে, বৃষ্টি যদি না হয় কিছু হবে না। সেই কারণে সেখানে তো পদ্ধতি নেওয়া হয়েছে। কি পদ্ধতি নেওয়া হয়েছে? 11 সালের পর যে প্ল্যানিংটা নেওয়া হয়েছে সেই জায়গাতে কি কি চাষ করা সম্ভব আর ইরিগেশনের ব্যবস্থার জন্য কি করা দরকার, ওখানে আকাশের জলকে আটকে রাখতে হবে। মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো যে প্রোগ্রামটা করেছে, এটা একটা এটা একটা ঐতিহাসিক জিনিস। এটা আমাদের এই পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জন্যে এটা একটা দারুণ ব্যাপার এবং এটা গোটা ভারতবর্ষ টেক আপ করছে। মানে এটা ভারতবর্ষের মধ্যে প্রথম এখানেই এটা করছে, এই পদ্ধতিটা গোটা ভারতবর্ষ অ্যাকসেপ্ট করছে। জল ধরো জল ভরো কি না, আকাশের জলকে কিভাবে আটকে রাখবে। 1 নম্বর হচ্ছে কি বড় বড় পুকুর খনন বা দিঘি খনন, এবং আমাদের বাঁকুড়া জেলার ইভাপুরেশন রেট মানে বাষ্পীয়করণটা ওই জায়গাতে হচ্ছে 40%-এর উপরে। তারপর রিচার্জিং তো আছেই, তাহলে সুতরাং জল ধারণ ক্ষমতাটা খুব কম। সেই কারণে ওখানে 20 ফুট 20 ফুট 25 ফুট পর্যন্ত ডিপ করলে তবে জলটা থাকবে, কারণ ডেন্সিটি যত বেশি থাকবে তত জলের মানে জলটা ঠান্ডা থাকবে, গরম বাষ্পীয়করণটা কম হবে। সেই জন্য ওখানেতে এখানেতে আমরা ব্যবস্থা যেটা করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং মাইনর ইরিগেশন ডিপার্টমেন্ট, সেটা 20 ফুট 25 ফুট পর্যন্ত ডিপ করে দিয়ে কাটা হচ্ছে এবং মেশিন দিয়ে কাটানো হচ্ছে, কারণ কাঁকুরে পাথরের জায়গা, ওর ম্যানুয়াল লেবার দিয়ে হবে না। কারণ ম্যানুয়াল লেবার দিয়ে হতে গেলে এমজিএনআরজিএসের মাধ্যমে কাজগুলো করা হচ্ছিল, 2 ফুট 1 ফুট কাটার পর পাথর ঠক করে পাথরের আওয়াজ। সেই জায়গাতে মেশিন দিয়ে কেটে ডিনামাইট বা চার্জফাইগুলো করে পাথরগুলো তুলে ডিপ করে অনেক পুকুর কাটা হয়েছে এবং সেখানে জলের সোর্সটা বাড়ানো হয়েছে, পাশাপাশি এলাকাটা চাষবাস করা হচ্ছে। আর যে সমস্ত প্রাকৃতিক ক্যানেলগুলো আছে সেইগুলোকে ক্লাস্টার আকারে চেক ড্যাম করা হয়েছে, ক্লাস্টার আকারে হাফ কিলোমিটার অন্তর 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 চেক করা হয়েছে। তা চেক করার ফলে জলটা স্টক হয়ে যাচ্ছে। জলটা যখন স্টক করা হচ্ছে দুদিকে লিফটিং ইরিগেশন করে দেওয়া হয়েছে। লিফটিং ইরিগেশন করে দেওয়ার ফলে পাশাপাশি এলাকাগুলোকে চাষ করা সম্ভব হচ্ছে। আজকে ছাদনার মতো জায়গাতে ব্যাপক সবজি কেন ফলন হচ্ছে ওই জায়গাগুলোতে? যেহেতু ওই চেক ড্যামগুলো আছে তার পাশে, আগে কিছুই হতো না, এখন প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হচ্ছে। সেই সবজি বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই সবজি আমাদের মার্কেটে যাচ্ছে। আমফান ঝড়ের সময় যখন কলকাতা এবং পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর যখন একবারে বিপর্যস্ত, সেই সময় আমরা বাঁকুড়া জেলার থেকে ম্যাক্সিমাম সবজিটা কলকাতায় পাঠাতাম। তাতে হয়তো আমাদের বাঁকুড়ায় প্রাইসটা হাই হয়ে গেছিলো, কারণ এখানে সাপ্লাইটা কমে গেলে কলকাতাতে পাঠাতে হয়েছিল সুফল বাংলার মাধ্যমে। এবং এই সুফল বাংলার সিস্টেমটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। এই সুফল বাংলার মাধ্যমে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এবং যে বিভিন্ন জায়গায় যে এক্সেস প্রোডাকশনটা হচ্ছে, সেটাকে টেনে আনলে কি হচ্ছে না, দামটা সেখানে চাষিরা পাচ্ছে এবং সেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, যে জায়গাতে শর্টফল আছে সেই জায়গাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন খুব সুন্দর, সেটা আমি মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম যে দিদি আমরা তো চিন্তা করছি যে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত জমিগুলো আছে সেগুলোকে 2 ফসলি 3 ফসলি করা, কিন্তু আমাদের এই পশ্চিমাঞ্চল এলাকাতে প্রচুর জমি পতির জমি পড়ে আছে। তাহলে পতির জমিগুলোকে যদি আমি কাজে লাগাতে না পারি, জমি তার টেনে বাড়ানো যাবে না, আর জমির প্রোডাক্টিভিটিও তো একটা জায়গাতে স্যাচুরেটেড কন্ডিশনে পৌঁছে যাবে। তার প্রোডাক্টিভিটিতে একটা জায়গাতে যে আবার ল অফ ডিমিনিশিং রিটার্ন নিচের দিকে ফল করবে, কষ্ট প্রোডাকশন বেড়ে যাবে, আর সেখানে একটা প্রোডাকশনটা স্যাচুরেটেড কন্ডিশনে পৌঁছে যাবে। তারপর কি হবে, কষ্ট প্রোডাকশন বেড়ে যাওয়ার জন্য ল অফ ডিমিনিশিং রিটার্নটা কমে যাবে। উল্টো ইউ আকৃতি আমাদের এই কার্ভটা দেখা দেবে। সেই জায়গাতে কি করতে হবে, যে সমস্ত মানে ফেলো ল্যান্ডগুলো আছে, অনুর্বর জায়গা আছে, পতির জমিগুলো আছে, সেগুলোকে উদ্ধার করতে হবে। কীভাবে করতে হবে? করতে হবে এইভাবেই যে এমজিএনআরজিএস এর মাধ্যমে কয়েকটা ডিপার্টমেন্টকে কনভার্জেন্স করতে হবে। একটা ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব নয়, একটা ডিপার্টমেন্ট তারা সেলফ সাপোর্টেড নয়, কয়েকটা ডিপার্টমেন্টকে নিয়ে প্রোডাকশনটা করাতে হবে। তাহলে ল্যান্ড লেভেলিং অ্যান্ড ল্যান্ডস্কেপিংটা কে করবে? সেটা করবে এমজিএনআরজিএস এর মাধ্যমে যদি করতে পারেন
তাহলে সেটা যে মানুষকে কাজ দেওয়া হচ্ছে, সেখানে ল্যান্ড লেবেলিং, সেখানে মাটি কাটা হলো, সমান করা হলো, উঁচু নিচু জমি তো সেই জায়গাগুলো সমতল করা হলো, বা যদি খুব বেশি উঁচু নিচু হয় তাহলে ল্যান্ডস্কেপিং করে দেওয়া হলো। তা সেইখানটাতে যে নিচু জায়গাটা রইল সেই জায়গাতে একটা পুকুর কেটে দেওয়া, কারণ ওই যে জায়গাটা, সেই জায়গাটা জলটা গড়িয়ে গিয়ে ক্যাচমেন্ট এরিয়ার জায়গাটা গিয়ে সেই জলটা স্টক হবে, সেটা ইরিগেশন পারপাস, ফিশারি পারপাস বা ডাকারি পারপাস ইউজ হতে পারে। এবং সেখানেতে যেহেতু ড্রাই এরিয়া, তাহলে সেখানকার ওই বর্ষার জলটা গড়িয়ে পড়ে স্টক হবে, সেই স্টকটা সেখানে মাইনর ইরিগেশনের মাধ্যমে ড্রিপ ইরিগেশন বা স্প্রিংলার ইরিগেশন ইউজ করতে হবে। সেখানে হর্টিকালচারের কাজ হতে হবে, হর্টিকালচারের কাজ বাগান টাগান তৈরি করতে পারেন, ফুলের চাষ হতে পারে, বাগান তৈরি হতে পারে, সেখানকার মাটির যে কোয়ালিটি সেই মতনভাবে সেখানকার বাগান। আমরা সম্প্রতি দেখছি যে দামোদরের পারেও প্রচুর ফুলের চাষ হচ্ছে, সেগুলো হবে, এটা আগে কখনো আমরা দেখিনি, হবে আর কি। আমি ব্যারেল ল্যান্ডগুলোর কথা বলছি, ব্যারেল যেগুলো আর কি, যেগুলো পতিত জমির কথা বলছি, নদীর পাশে দামোদর নদী, এগুলো তো মানে উর্বর জমি, সেখানেও তার চরিত্রকে চেঞ্জ করা যায়। সেখানে তো আমি চাষবাসটা আমি সেখানে আমার মানে চাহিদা অনুযায়ী প্রোডাকশন করবো। মানে সুভাষিতা, মানে নির্দিষ্ট প্রশ্ন হচ্ছে এই রাজ্যের যেগুলো মূলত রুখা সুখা জেলা বলে যেগুলো পরিচিত, সেগুলোকে আপনারা শস্য শ্যামল করার জন্য প্রকল্পটা নিচ্ছে, ওইটাই মাটির সৃষ্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা যেটা হচ্ছে মাটির সৃষ্টি। মাটি সৃষ্টি করছে কি, যেগুলো পতিত জমি সেগুলোকে উদ্ধার করে সেগুলোকে কৃষি করা, কৃষি হবে। আমি তো কতগুলো ডিপার্টমেন্ট বললাম, আগে আপনি ওইগুলো ল্যান্ড লেভেলিং করলেন, তাহলে MGNRS-কে নিলেন, তার ফলে পুকুর কাটলেন, কাকে নিলেন, মাইনর ইরিগেশনকে জলভরো প্রকল্পের মাধ্যমে পুকুরটা কেটে দিলেন, তাহলে ওখানে মাইনর ইরিগেশনকে নিলেন 2 নম্বর। 3 নম্বর কাকে নিলেন, সেটের জন্য ডিপ আর স্প্রিংলার ইরিগেশনের জন্য কি হচ্ছে, সেখানে ডিপ ইরিগেশনের হচ্ছে অর্চার্ডগুলো তৈরি হচ্ছে, হর্টিকালচার ব্যবস্থা হলো। আর সেখানে কিছু ডাল শস্যের চাষ হতে পারে, কম জলে যেটা হয়, শুকো জায়গা যেগুলো হয় সেগুলো হতে পারে। এগ্রিকালচারকে নিলেন, পাশে যদি জঙ্গল এলাকা থাকে তাহলে সে তার জঙ্গল এলাকাতে সে জঙ্গলের গাছ লাগিয়ে দিলেন। বিশেষ করে আমরা বলেছিলাম হর্তুকি, বহড়া এবং আমলকি, এই সমস্তগুলো যদি হন, আমলকি একটা ফল, সেই ফলগুলো যদি খাই সেগুলো তো আমাদের কিছু ভিটামিন সি বা গরিব লোকেরা কিছু পেতে পারে, কিছু চাহিদাও আছে, তাই এই গাছগুলো লাগান। আর যে জলটা হলো সেখান থেকে ইরিগেশন সিস্টেমটা বাড়ানো গেল, সেখানেতে ডাকারি হয়, ডাকারি করা যাবে, মাছ চাষ করা যাবে, আর পাড়ে যদি আরও বেশি যদি থাকে ডেয়ারি প্রকল্প করা যাবে। আমাদের এখানে কংসাবতী যে দুগ্ধ প্রকল্প আছে, লিমিটেড আছে, কোঅপারেটিভ দুগ্ধ, ওরা তো বলেছে দুধটা আমরা কিনে নেবো, তাহলে ওখানে মানে বিক্রি করার কোনো সমস্যা থাকবে না, তাহলে ডেয়ারিও হলো। আবার গরুর যে গোবরটা হয় এবং পেচ্ছাপটা হয় সেখান থেকে কি হবে, অর্গানিক ফার্মিং এর ব্যবস্থা করা হবে, এবং যে হর্টিকালচার এবং এগ্রিকালচারটা হচ্ছে তার ওখানে ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়ে যাবে। এতগুলো কাজ হতে পারে। আবার মাছ চাষের জন্য গোবর লাগে, সেটাও মাছ চাষ হবে। সুতরাং মাটির সৃষ্টি প্রকল্পটা হচ্ছে এইরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, মাটির সৃষ্টিটা হচ্ছে এইরকম ধরনের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। আমরা কেবল এটা বলেছিলাম, এবং সেখানে উনি তখন চিফ সেক্রেটারি ছিলেন আমাদের রাজীব সিনহা, তাকে বলে আমাকে বলেছিলেন, আমি বাঁকুড়া জেলার কয়েকটা জায়গায় ঘুরিয়ে দেখেছিলাম যে এখানে এই হতে পারে। তারপরে দুর্গাপুরে যখন মিটিংটা হলো আমাকে ডেকেছিলেন যে তুমি প্রেজেন্টেশন দাও, এখানে আপনাদের যে MLA আছে, মন্ত্রী প্রদীপ বাবু ছিলেন, ওনার একটা বড় ভূমিকা আছে, সেখানে বসে আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম যে এইভাবে করলে হয়, করে সেইটার নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী মাটির সৃষ্টি দিয়ে। আজকে ওই সমস্ত পতিত জায়গাগুলোকে উদ্ধার করে এখন সেখানে চাষবাস চলছে, হর্টিকালচারের বাগান তৈরি করা হচ্ছে, বড় বড় অর্চার্ড তৈরি করা হচ্ছে, সেখানে ডাকারি ব্যবস্থা করা হয়েছে, ডাকারি চলছে। সুতরাং এই জায়গাগুলোকে, পতিত জমিগুলোকে আর কি মডেল হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি যে প্রকল্পগুলো আপনি বললেন এগুলো তো নিশ্চয়ই অনেকটা জীবনযাত্রা পরিবর্তন করেছে, এতে কোনো সন্দেহ নেই চাষিদের, সাধারণ মানুষদের। কিন্তু এই দামোদরের যে একটা সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে রয়েছে, অর্থাৎ দামোদর যেখানে পলি জমে যে সেখানে একটা সম্ভাবনাময় যে চাষবাস, সেগুলো আস্তে আস্তে ওইখান থেকে উঠে যাচ্ছে। সুতরাং এই ড্রেজিংটা নিয়ে আপনারা কতটা উদ্যোগী হয়েছেন, ডিবিসির সঙ্গে আপনারা কোঅপারেশন করে ড্রেজিংটা কতটা করতে পারছেন? আমরা দেখেছি যে মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় যে কিছু ড্রেজিং হচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে হয়তো দেখলাম যে 10-15 দিন 20 দিন কিছু ড্রেজিং হলো,
তারপরে যা হওয়ার হয়ে গেল, আর কিছু হচ্ছে না, আবার দীর্ঘদিন ধরে কাজটা বন্ধ। কিন্তু এই ড্রেজিংটা দিয়ে যদি আমরা জলের ফ্লোটাকে যদি ঠিক রাখতে পারি, তাহলে আমরা দক্ষিণবঙ্গের পুরো জেলা প্লাস আরও হাওড়া, হুগলি ইত্যাদি জেলা, এই সমস্ত জেলাগুলিরও আমরা একটা ব্যাপক ডেভেলপমেন্ট আনতে পারি। এটা নিয়ে আপনারা কি ভাবছেন? শুনুন, নদী প্রকল্পটার এই যে বড় ধরনের যে প্রকল্প, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিৎকার করছেন। আমরা এগ্রিকালচার দপ্তর থেকে বা বিভিন্ন দপ্তর থেকে আমরা বারবার ধরে আমরা চিফ মিনিস্টারকেও বলেছি যে আমাদের দামোদরের জল বা কংসাবতীর জল টেল এন্ড পয়েন্টে পৌঁছচ্ছে না, পলি পড়ে গেছে, বা জলটা ঠিকমতো ড্রেজিং যদি না হয়, বা যে সাকা ক্যানেল বা ক্যানেলগুলো হয়েছে তার শেষ পর্যায়ে পর্যন্ত যাচ্ছে না। তার ফলে আগে যে ইরিগেটেড এরিয়াটা ছিল সেই ইরিগেটেড এরিয়াটা বার কমে আসছে। সুতরাং এটা একটা ড্রেজিং ওই ক্যানেলগুলো ড্রেজিং করা দরকার আছে, সাফ করা দরকার আছে, যাতে জলটা গড়িয়ে টেল এন্ড পয়েন্ট পর্যন্ত যেতে পারে। আর জল ধারণ ক্যাপাসিটিগুলো বাড়াবার জন্যে ওই যে ব্যারেজগুলো করা হয়েছে, সেই ব্যারেজগুলোকেও অন্তত ড্রেজিংয়ের ব্যবস্থা করা দরকার আছে। ডিবিসির ব্যাপারটা বলি, ডিবিসি সেন্ট্রাল গভর্নমেন্ট দেখাশোনা এগুলো করে, ইরিগেশনটা নেয় আমাদের রাজ্য সরকারের রয়েছে, জলটা পাবো। কিন্তু ড্রেজিংয়ের ব্যাপারটা নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে যে এটা ড্রেজিং করুন, এবং ড্রেজিং করার পরে জল ধারণ ক্ষমতা এখানে কমে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, আবার বর্ষাকালে সামান্য জল ছেড়ে দেওয়ার ফলে সেটা প্লাবিত হয়ে যাচ্ছে, কারণ ওখানে জল ধারণ ক্যাপাসিটিটা নাই, তো একটু জল হলেই তো ওভারফ্লো হয়ে যাচ্ছে। একদমই। আবার জল কমে গেলে এখানে ধরুন ইরিগেশন পারপাস শুধু নয়, এখানে গোটা দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে আরম্ভ করে, আসানসোল থেকে আরম্ভ করে, বার্নপুর, কুলটি থেকে আরম্ভ করে, এইদিকে আমাদের আবার ছাদনা এবং ওখানে সালতোড়া, আবার এখানে আমাদের বড়জোড়া থেকে আরম্ভ করে বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বাঁকুড়া টাউন, এই যে জল বিস্তীর্ণ এলাকা, তালডাংরা, হ্যাঁ এই তালডাংরা বলছি, ওঁদা, এই যে জায়গাটায় জলগুলো সাপ্লাই করা হচ্ছে ইরিগেশন পারপাসে, পানীয় জলের পারপাসে, তাতে প্রচুর জল লাগছে। তা সেই জলটা যদি স্টক পয়েন্টটা যদি ঠিকমতো বাড়ানো না যায়, তাহলে আগে তো পানীয় জল প্লাস কলকারখানার জন্য জল, তারপরে ইরিগেশন। তাহলে এই কারণেই দেখবেন যে মাঝে মাঝে বোরো চাষকে বন্ধ করতে হচ্ছে, বোরো চাষের এরিয়াকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা বারবার কেন্দ্রীয় সরকারকে বলা হচ্ছে। আজকে একটা কথা বলতে গেলে বলতে হয় যে যেহেতু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেই কারণে কেন্দ্রীয় সরকার বারবার ধরে বিমাদ্রি সুলভ আচরণ করছেন। পশ্চিমবাংলা ইজ এ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটা অংশ, এবং ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আছে, পশ্চিমবাংলা তার একটা অঙ্গরাজ্য। তাহলে কোনো একটা রাজ্যগুলো যেগুলোকে তাদের সরকার থাকবে না তাদেরকে দেবো না, যেগুলো আমাদের সরকার থাকবে তাদেরকে দেবো, যাদেরকে ক্যাচে ভর করে থাকবো তাদেরকে তেল মেরে বেশি পয়সা অ্যালটমেন্ট করব, এগুলো কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ঠিকমতো নয়। কারণ ভারতবর্ষের উন্নতি করতে গেলে ভারতবর্ষের প্রত্যেকটা এরিয়াকে তার প্রয়োজন মতো প্রত্যেকটা রাজ্য ডিস্ট্রিবিউশন করা দরকার আছে। আজকে যদি আমরা এগ্রিকালচারে মার খাই, খাদ্যের যে টোটাল প্রোডাকশন কমে যাবে। কোনো একটা রাজ্যের টোটাল প্রোডাকশন যদি কমে যায়, আমাদের টোটাল প্রোডাকশন কমে যাবে। এটা কেন্দ্রীয় সরকারের মাথায় রাখা দরকার আছে। হ্যাঁ, এটা দেশের উন্নয়নের ব্যাপার। তো সুতরাং এই জায়গাটাতে আমাদের অসুবিধা রয়েছে। আমরা অর্থনীতির লোক, কৃষি অর্থনীতির লোক, একদম সেই কারণে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা ভারতবর্ষটাকে দেখা উচিত এবং পরিকল্পনা যেভাবে তৈরি করা দরকার আছে যে কোন কোন রাজ্যে কোন কোন জিনিসটা অগ্রাধিকার দিতে হবে এবং তাদেরকে সেইভাবে অ্যালটমেন্টটা দরকার আছে। এবং আমাদের কৃষি ব্যবস্থার উন্নয়ন, শিল্পের উন্নয়ন, হ্যাঁ, এবং টারসারি সেক্টর, তিনটে তো সেক্টর, এগ্রিকালচার সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারসারি সেক্টর, তিনটে সেক্টরের ঠিকভাবে ডেভেলপমেন্ট, যেখানে যেটা প্রযোজ্য যেটা হচ্ছে সেইভাবে সেটাকে উত্তোলন করা দরকার আছে, সেখানে বিনিয়োগ করা দরকার আছে। কারণ এগুলো কোনো একটা জায়গাকে কোনো রাজনৈতিক কারণে তাকে টাইট মারবার জন্যে আমি ভোটে জিতলাম না, আমাকে ভোট দিল না, তাকে আমি ডিপ্রাইভ করব, এইটা কিন্তু কোনো অর্থনৈতিক অবস্থা বা দেশের উন্নয়নের জন্য শুভকর নয়। সাধারণ মানুষ তো তাদের সঙ্গে তো কোনো সাধারণ মানুষ তাদের উন্নয়নটাই হচ্ছে শেষ কথা। সেই উন্নয়নের জন্য রাজ্য এবং কেন্দ্র দুজনের সহযোগিতাটাই চাই। যেমন এই অথচ দেশের টোটাল প্রোডাকশন, সারা দেশের যা প্রোডাকশনটা হয় তার তো টোটাল, হ্যাঁ, ধরুন চাল উৎপাদন, সারা ভারতবর্ষে যে চাল উৎপাদন হয় সেটা মানে বিভিন্ন রাজ্যের যেগুলো হয় সেগুলোকে যোগ করলে সারা দেশের প্রোডাকশন। ঠিক, সারা দেশের ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত প্রোডাকশন হয় সেটা যোগ করলে সারা দেশের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ঠিক, সারা দেশের ব্যবসা বাণিজ্য থেকে যে আয়টা হয় সেটা সারা দেশের আয়।
আর আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় সারা দেশে আমরা কতটা পরিমাণ আমরা এক্সপোর্ট করতে পারলাম সেটা টোটাল যোগ্য হচ্ছে টোটাল এক্সপোর্ট, এই তো। আর আমাদের সারা বিভিন্ন দেশ থেকে এসে সারা রাজ্যে কতটা কি এলো তার যোগফল হলো কতটা আমরা ইম্পোর্ট করলাম। তো কোনো একটা রাজ্যকে বাদ দিলে হয় না, কখনো হয় না। তাহলে এটা তো এটা আপনি বলুন না, আমাদের একটা শরীরের একটা অঙ্গ কেটে দেওয়া। ধান উৎপাদনে পশ্চিমবাংলা একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, একদম এগ্রিকালচার সবই ঠিক। কৃষিকর্ম পুরস্কার কে পাচ্ছে? অধিকাংশ কৃষিকর্ম পুরস্কার পাচ্ছে পশ্চিমবাংলা। তাহলে কৃষি সেখানে যদি ডিপ্রাইভ করবার চেষ্টা হয় তাহলে কি হচ্ছে? একটা দেশ মানে কি হচ্ছে? একটা টোটাল বডি, তাহলে একটা যদি হাত কেটে দেন, ঠিক, যদি একটা হাত কেটে দেন তাহলে কি অবস্থা? তাহলে এইগুলো উচিত নয়। আপনার ধরুন ভারী শিল্প, হ্যাঁ, সেটা ধরুন আমাদের রাজ্যে প্রায় হচ্ছেই না। ভারী শিল্প আমাদের রাজ্যে তো প্রায় ধরুন দীর্ঘদিন ধরে একটা ভারী শিল্পে একটা খরা চলছে। তো সেইখানে এই যে কৃষির যে কথাটা আপনি বললেন এবং কৃষি অর্থনীতিবিদ হিসাবে আপনি আমাদের জন্য এটা বলুন যে কৃষিভিত্তিক শিল্প, বিভিন্ন প্রক্রিয়াকরণ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এটাতে আপনারা কতটা জোর দিচ্ছেন এবং কতটা সাকসেসফুল হয়েছেন? আমাদের কৃষি মানে কৃষি ব্যবস্থার মধ্যেই আমাদের যে ইয়েগুলো আছে কৃষি প্রক্রিয়াকরণের ব্যাপারে, সেগুলো আমাদের মানে ইনভেস্টমেন্ট আমাদের বাড়ানো হচ্ছে এবং আমাদের যেগুলো প্রোডাকশন হচ্ছে আর কি, সেগুলোকে যাতে করে ঠিকমতোভাবে সুসংহতভাবে ব্যবহার করা যায় তার জন্য আমাদের উদ্যান পালন বিভাগ এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর তারা অনেকটা উদ্যোগী হয়েছে যাতে করে আমাদের সেই সমস্ত জিনিসগুলোকে মানে প্রক্রিয়াকরণ করা যায়। তো এখন আম উৎপাদনটা বাড়ছে, আমের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা হচ্ছে যে যাতে করে আমরা আম থেকে তাতে আমরা ইয়েগুলো করতে পারি। না, আমাদের দেশে অন্যান্য রাজ্যে এই খাদ্য প্রক্রিয়াকরণ বেশিরভাগই তো আমরা অন্য রাজ্য থেকে আনতে হয়, অথচ আমাদের রাজ্য ফল প্রচুর হয়। হ্যাঁ, এই আমের কথা আপনি বললেন, অন্যান্য ফলও আমাদের কিছু হয়। এগ্রিকালচারে তো আমরা আছি, আপনি যেটা বললেন যে যথেষ্ট উন্নতি হয়েছে। তাহলে এই এগ্রিকালচার ভিত্তিক যে শিল্প, অর্থাৎ কিছুটা গ্রামের মানুষকেও যেমন সেখানে ইনভলভ করবে, তেমনি অন্যান্য ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা আছে। তো এটা নিয়ে আপনি যেটা বললেন যে না, আপনাদের একটা এর মধ্যেও একটা চিন্তাধারা আছে। আপনি সুভাষিদা, আপনি মানে কৃষি অর্থনীতিবিদ হিসাবে রাজ্যের এই কৃষি ব্যবস্থাকে যেভাবে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছেন, সেটা তো নিশ্চয়ই ধন্যবাদের প্রাপ্য। আপনি ধন্যবাদ তো আপনি পেতেই পারেন। আমি নই, এটা আমার এবং একই সঙ্গে রাজ্য সরকার, আমি কিছুটা কাজ রাজ্য সরকার এবং দিয়েছিলেন, সেগুলো আমরা করেছি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে রাজ্য সরকার, সেটা তো আছে। কিন্তু এই যে বিশেষ করে রুখা সুখা যে জেলাগুলো, সেগুলো নিয়ে যে আপনারা চিন্তা ভাবনা যেটা করেছেন, এখন আপনাদের বাঁকুড়াতে অনেক মাছ থেকে আরম্ভ করে ডিম থেকে আরম্ভ করে অনেক কিছু ভালো উৎপাদন হচ্ছে। আপনারা আমের একটা ব্যবস্থা করছেন উৎপাদনের। এখন এগুলো আমাদের, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আর কি, আমাদের হাতে প্রায় সময় নেই বললেই চলে। সেই জন্য আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে হবে। কিন্তু আপনি যা যা বললেন সেগুলো অনেক কিছু হয়তো মানে বাকি রয়েছে, অনেক প্রকল্প, কিন্তু যেটুকু আপনি বললেন সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা অনেক কিছু জানলো। আমার মনে হয় যে ইতিপূর্বে এই ধরনের বিস্তৃত আলোচনা আপনি অন্য জায়গায় করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে যেভাবে আপনি আলোচনা করলেন এবং নানাভাবে আমাদেরকে বোঝালেন যে রাজ্য সরকার কিভাবে একটা কৃষিকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জেলাকে কৃষিভিত্তিক শিল্প করার চেষ্টা করছে, এবং আপনি একজন কৃষি অর্থনীতিবিদ হিসাবে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুভাষিসদা। আপনি অনেক সময় বার করে আমাদের এখানে আজকে এসেছেন এবং আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আগামী দিন নিশ্চয়ই কৃষি নিয়ে আপনি আরও প্রচুর কাজ করবেন যাতে এই রাজ্যের মানুষ অন্তত আপনার এই কাজের সুফলগুলো পায়। আজকে আমরা বিদায় নেব, আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রত্যেককে জানালাম শুভ সন্ধ্যা। আশা করি আজকের অনুষ্ঠান
আপনারা যথেষ্ট উপভোগ করতে পেরেছেন এবং অনেক কিছু আপনাদের জ্ঞাতার্থে এবং আপনারা জানতেও পেরেছেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।